ওয়েলকাম স্যার। স্যার মাই নেম ইজ ইমরান, এখানকার ব্রাঞ্চ ম্যানেজার। আচ্ছা আচ্ছা, আপনার ঠান্ডা লেগেছে? আমার ঠান্ডা লাগে না স্যার। স্যার ইনি হচ্ছেন আমাদের কাশিম ভাই, আমাদের এখানকার কেয়ারটেকার। আসসালামু আলাইকুম। তো আমাদের কতদূর যেতে হবে? স্যার প্রত্যন্ত গ্রাম, ভেরি রিমোট, মানে ভেরি রিমোট এরিয়া। এখান থেকে আর গাড়িটা যাবে না স্যার, আমরা এখন ভ্যানে করে যাব, 15 মিনিটের মতো লাগবে। আপনার একটু কষ্ট হবে স্যার। না ঠিক আছে, অসুবিধা নেই, চলেন। স্যার ওই যে কার্তিক মাস শেষ তো, একটু ঠান্ডা, মানে একটু কুয়াশা পড়ে গেছে। স্যার আমার মাফলারটুকু আপনি নেন, একটু গলার মধ্যে পেঁচিয়ে নেন, নাহলে একটু বুকে ঠান্ডা লেগে যাবে স্যার। আমার ঠান্ডা লাগে না, মানে শীতের দেশে থাকি তো, অসুবিধা নেই, চলেন। স্যার মানে শীতের দেশে ঠান্ডা আর বাংলাদেশে মানে বাংলাদেশের ঠান্ডা এক জিনিস না স্যার। ওকে স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করব, মানে আমি যতদূর জানি যে আপনি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। আমার জন্মই দেশে। ও ভেরি রং ইনফরমেশন স্যার, সরি স্যার। স্যার চলুন। কাশিম ভাই। জি স্যার। মেহমান ঘুম থেকে উঠলো কিনা একটু খোঁজ নেন। তিনি তো কখন রুম থেকে বাইর হয়ে গেছেন। সে কি, আপনি সাথে যাননি কেন? না, তিনি বললেন যে একটু আশপাশে ঘোরাঘুরি করে আসবেন। আমিও ভাবলাম একলা মানুষ, একটু হাঁটাহাঁটি করে আসলে ভালো লাগবে। আর যাক, একাই হাঁটু, বাচ্চা তো না যে হারিয়ে যাবে, আর এই গ্রামে বাঘ ভাল্লুকও নাই যে ধরে একবারে খেয়ে ফেলবে। আপনি একটু বেশি কথা বলছেন, মানে কোথায় না কোথায় যায় অচেনা জায়গা, আপনার সাথে যাওয়া উচিত ছিল। আমার তো আরও 12 রকমের কাজ পড়ে আছে। এই যে রতনের মা আসলে তাকে দিয়ে নাস্তা বানাতে হবে, ট্যাঙ্কিতে পানি তুলতে হবে, আবার সকাল সকাল বাজারে না গেলে ভালো মাছ পাওয়া যাবে না। আর তাদের মেহমান কি খাবে না খাবে সে ব্যাপারে তো আপনার সাথেই কথা বলতে হবে স্যার। আর স্যার, আপনি যে মেহমান সম্পর্কে যা বললেন, আমার মনে হয় কথাটা ঠিক না। আপনি কইলেন তিনি নাকি বিদেশি মেহমান, আমার তো তার একদম বিদেশি মনে হয়নি। তিনি আমার সাথে কত সুন্দর করে বাংলায় কথা বললেন। কি বললো আপনাকে? না, বললেন যে ওই বকপট্টি জঙ্গলটা কোন দিকে, তারপরে গুড্ডিহাটি স্কুলটার কথাও জিজ্ঞেস করলেন। এখন হয়তো কিছুই আগের মতো নেই, তবু যদি যাস কোনোদিন, দেখিস তো স্কুলের পাশে একটা অর্বরই গাছ ছিল। আমরা ফ্রক পরা ছোট ছোট মেয়েরা ওই গাছতলাতেই হুল্লুড় করতাম। আমাদের স্কুলের ঘন্টা বাজাতো বিজনদা। ঘন্টায় কি আর কাজ হতো? ঘন্টা বাজানো শেষে বিজনদা এসে আমাদের ক্লাসে যাওয়ার জন্য তাড়া দিত।
সকালে কই যান স্যার? রুবি ভাই, আমার এখানে কালকে একজন গেস্ট আসছিল, আপনি দেখছেন তারে? হ্যাঁ দেখছিলাম তো, দেখ মন হইলো আপনি কিন্তু বড় অফিসার। হ্যাঁ, আচ্ছা উনি গেল কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ আমার জিজ্ঞেস করছিল পুরনো শিব মন্দিরের কথা, আমি দেখাই দিলাম, হাঁটতে হাঁটতে চইলা গেল। আচ্ছা, জানিস তো, অনেক দূর হেঁটে আমাদের স্কুলে যেতে হতো। পথে পড়তো বটতলার দিকে, আর শিব মন্দিরটা পেরোলেই বকপট্টির জঙ্গল। জঙ্গলের পথে দিনের বেলা তো আমাদের গা ছমছম করতো। 15-16 বছর বয়সে আমি একা একা সেই জঙ্গলে ঘুরে বেড়াতাম। আমার খুব সাহস ছিল জানিস। বড়রা সেই জঙ্গল নিয়ে খুব ভয় দেখাতো, জিন পরিদের ভয়। আমাদের গ্রামে ডাকাতের ভয় ছিল না, কিন্তু যুদ্ধের প্রতিটা দিন অনেক উড়ু উড়ু খবর আসতো। আমরা ভয়ে কুঁকড়ে থাকতাম প্রতিটা মুহূর্ত। শিউলির কথা তো তোকে বলিনি, আমার সই বলতে পারিস ওকে। 13 বছর বয়সে বিয়ে হয়ে যায়, চলে যায় দূরের এক গ্রামে। শিউলি শেষবার যখন নায়র আসলো তখন অঘ্রাণ মাস, ফুটফুট একটা মেয়ে হয়েছিল ওর। এরপর আর শিউলির সাথে দেখা হয়নি আমার। শিউলির মাকে আমি কাকিমা ডাকতাম, বড় ভালো ছিলেন উনি। যুদ্ধের বছরে ওরা কলকাতা চলে গেছে, ওরা হিন্দু ছিল তো, আর ফিরে আসেনি। ফিরে আসলেই কি, ওদের বাড়িটা তখন অন্যের দখলে। খুব মিষ্টি তো মেয়েটা। কত হবে বয়স? 25? না, আর একটু বেশি। কি নাম মেয়েটার? শিউলি? স্যার আপনার জন্য দুপুরে হাঁস জবাই করতে বলেছি, আপনি হাঁস খান তো? আমার একটা কিছু হলেই চলবে, আমাকে নিয়ে চিন্তা করবেন না। না না স্যার, মানে আপনাকে নিয়ে তো আমি চিন্তা করবো। হেড অফিস থেকে আমাকে বলেছে যে আপনার জন্য কোনো অযত্ন না হয়। স্যার আপনি যখন ভোরবেলা একা একা বাইরে গেলেন, আমাকে তো খুব টেনশন হচ্ছিল স্যার। আপনি কখনো একা বাইরে যাবেন না, মানে আপনি আমাকে বলবেন, তাহলে আমি যাব, অথবা হচ্ছে কাশিমকে বলবো। আপনার জন্য স্পেশাল আয়োজন স্যার। এই যে এই হচ্ছে পাগলা মিষ্টি। আচ্ছা, পাগলা মিষ্টি মানে কি মিষ্টি খেয়ে পাগল হয়ে যাবো? একবার মজায় পাগল হয়ে যাবে। আর এই সাথে পাকড়খানিও আছে, খান স্যার। আমি ওদিকে আপনার এই লাঞ্চের আয়োজন করি। হ্যাঁ খান স্যার, খান। হ্যাঁ, আপনি বলছিলেন যে আমি বাইরে গেলে যেন কাশেম সাহেবের সঙ্গে যাই অথবা আপনার সঙ্গে যাই। না, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি একটা কিছু হলেই হয়। মানে তবু স্যার, মানে একটু অজুপাড়াগা বা অচেনা জায়গা, আর তাছাড়া গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ বড় বেশি কৌতূহলী স্যার। মানে ওরা না নতুন কাউকে দেখলে হুমড়ি খেয়ে পড়ে। আর তাছাড়া স্যার আপনি বিদেশি মানুষ। বিদেশি মানুষ কেন বলছেন বলেন তো? বিদেশে থাকলে কি মানুষ বিদেশি হয়ে যায়? আমি বাংলায় কথা বলছি না আপনার সঙ্গে। না স্যার, কিন্তু স্যার আপনি তো আমাদের বিশেষ অতিথি। আপনি স্যার আমাদের এনজিওর সাথে মানে আপনার সম্পর্কটা, মানে আমাকে তো বিশেষ কিছু বলা হয়নি। তবে স্যার আমার নিজেরও স্যার কৌতূহলটা একটু বেশি স্যার। মানে ওই গ্রামের মানুষের সাথে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে স্যার। কিন্তু তবে স্যার আমি কিন্তু স্যার মানে আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছু স্যার শহরে স্যার। স্যার ওই কপালে ফেরে চাকরিটা অজপাড়া গায়ে, ভাল লাগে না স্যার। বদলি হতে চেয়েছি অনেকবার, হচ্ছে না স্যার। ঠিক আছে, কিন্তু এখানে আপনার অসুবিধা কি? অসুবিধার কি শেষ আছে স্যার?
আর যে ভিলেজ পলিটিক্স স্যার খুব নোংরা, খুব ঝামেলা, আপনি তো মিশতেই পারবেন না। আগের দিনে সেই গ্রামার নাই স্যার। ঠান্ডা লেগেছে না? না স্যার, আমার ঠান্ডা লাগে না স্যার। মিষ্টি নেন, পাগলা মিষ্টি, খুব ভালো মিষ্টি। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে এক ধরনের বিস্কুট, মানে কি নাম যেন উনি বললেন? It's a sort of bakarkhani. It's a traditional food of old Dhaka, and time period is Mughal Amul, sir. ইমরান সাহেব, আমি তো আপনার সঙ্গে বাংলায় কথা বলছি। জি স্যার। স্যার, আমি একটু নয়াহাটার দিকে যাব স্যার, এখান থেকে 5 কিলোমিটার দূরত্বে। আমাদের বয়স্ক শিক্ষা প্রজেক্টটা ওখানে স্যার। আপনি যাবেন স্যার? মানে আপনি আমার সঙ্গে যাবেন? না, আমি কোথাও যাব না, আমি এই গ্রামের মধ্যে ঘুরবো, একা একাই ঘুরবো। আচ্ছা, আনোয়ার মাস্টারের বাড়িটা কোথায় বলতে পারবেন? আনোয়ার মাস্টার? স্যার, এখানে একটা মাস্টার বাড়ি আছে, কিন্তু মানে ওই ভিটাটাও যতদূর জানি যে কয়েকবার হাত বদল হয়েছে স্যার। এখন যারা থাকেন তারা স্যার আড়তদার এবং ব্যাপারী। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে। কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব, কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে। আরে শোনো, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। চার দিন তোর একলা থাকুন লাগবো। গ্রামের লোক তো আর আমাকে ভালো মন্দ খেয়াল রাখবো না। পাগলি বুড়িরে কয়দিন তোর সঙ্গে এনে রাখিস। তুমি চিন্তা করো না বাবজান, ভূত জিনের তো আর ডর নাই, আর জাগো ডর ছিল সেটাও তো আর নাই। হাতে কিছু টাকা জমলে তোরে সঙ্গে নিয়া শহরেই চলে যাম। শহরে গিয়া নতুন জীবন শুরু করতে হইব। আমার জীবনে নতুন করে আর শুরু করা, তুমি এসব ভাইব না তো বাবজান। ভাবি তোরে লইয়া একা থুইয়া যামু, মনটা আমার সায় দেয় না। আচ্ছা, আমি সকালবেলা বকপট্টির জঙ্গলে গিয়েছিলাম, তো সেখানে একটা মেয়েকে দেখলাম, বয়স বছর 25 হবে, শ্যামলা মতো। আপনি চেনেন? না না না, আপনি ওদিকে যাবেন না স্যার, একদম যাবেন না ওদিকে। কেন? খারাপ, মেয়েটা খারাপ। গ্রামের লোকজন বাপ বেটিকে আলাদা করে রেখেছে। এখনো এরকম হয় নাকি? আরে বললাম না, নষ্ট নষ্ট, মেয়েটা একদম নষ্ট। ওদিকে যেন না, মেয়েটা বিয়ে শাদী হয় না, আর বিয়ে করবেই বা কে? আপনি একদম ওদিকে যাবেন না স্যার। ওদিকে গেলে লোকজন আপনাকে দেখলে নানা রকম রটনা রটাবে, আপনাকে নিয়ে বদনাম রটাবে, হ্যাঁ, নানা রকম সন্দেহ করবে। আপনি ওদিকে যায়েন না, এটি ভালো হবে।
কেমন আছেন ব্যাপারী সাহেব? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার কাছে গেছিলাম। কেন বলুন তো? এলাকায় মেহমান আসছে, আপনি আমাকে জানাবেন না? তাছাড়া ছেলেটা নাকি বিদেশে লেখাপড়া করছে, ওখানেই থাকে। এলাকায় মেহমান আসছে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? না তা তো মানে তা তো আছেই, আমি নিয়ে যাবো আপনার বাড়িতে। আসবো বললে তো হবে না, আজ রাতে আপনারা আমার বাসায় খাবেন। ব্যাপারী সাহেব, আমি একটু 9টার দিকে যাব, অতিথি ডরমিটরিতেই আছে, তা আমি ফিরে এসে আপনার একটা ফোন দিব না। আর শুনলাম আপনার পোলার বিয়েতে নাকি অনেক বড় মোটা অঙ্কের যৌতুক। ছি 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 ছি, যৌতুক বলবেন না, যৌতুক বলবেন না। একমাত্র মেয়ে, তার বাবা তার মেয়ের জামাইকে শখ করে কিছু উপহার দিয়েছে। এই ধরেন যে গঞ্জে একটা মাছের আড়ত আর টিক চাম্বল কাঠের একটা পালঙ্ক। মাশাআল্লাহ, পালঙ্কটা যে সেই রকম ডিজাইন যে করছে, আর যে বেটা ডিজাইন করছে খানদানি বক্সের কারিগর, ব্যাপারটা বুঝছেন? আপনি দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি যাই, হ্যাঁ, ওদিকে আর গেলাম না। আচ্ছা, আপনার মেহমানের বয়স কত? বয়সটা 35 কি 40। 35, 40। বিয়ে শাদী করছে নাকি? তা তো মানে তা তো আমি জানি না, তো আমি ফিরে এসে জিজ্ঞেস করব। আচ্ছা ঠিক আছে, রাতে কিন্তু ভুল করেন না। হ্যাঁ, না না, এই আসি। হ্যাঁ। কে আপনি? কি চান? ভোরবেলা তোমাকে দেখলাম, তো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কেন? দেখো, আমি এই প্রথম বাংলাদেশের কোনো গ্রামে এসেছি। আমি আসলে ইউরোপে থাকি। আমার মায়ের কাছে আমি বাংলাদেশের গ্রামের কথা অনেক শুনেছি। মা ডায়েরি লিখতেন, তার ডায়েরিতে একটা মেয়ের কথা লেখা আছে, তোমার চেহারার সঙ্গে খুব মিলে যায়। সেইটা কি করে সম্ভব? আপনার মা নিশ্চয়ই অনেক বয়স। আমার মা মারা গেছেন চিত্রা, 1 বছর আগে। আমার মা এই গ্রামেরই মেয়ে, কিন্তু তুমি তাকে চিনবে না, কারণ মা অনেক বছর আগে এখান থেকে চলে গেছেন। তখন তোমার জন্মও হয়নি। মা চাইতেন আমি যেন তার গ্রামটা কোনো এক সময় একটু ঘুরে যাই। মার ডায়েরিতে এই যে বকপট্টির জঙ্গল, এই জঙ্গলের কথাও লেখা আছে। মার শৈশব, মার কৈশোরের অনেক স্মৃতি এই জঙ্গলে, এই গ্রাম। আপনি আমার কাছে কি চান? আমি গল্প করবো তোমার সঙ্গে। আপনারা কেউ কয় নাই আমার সম্পর্কে? হ্যাঁ, বলেছে আমাকে তুমি একটা খারাপ মেয়ে, তুমি একটা নষ্ট মেয়ে। সব শুই নাই আইছেন আমার সাথে নষ্টামি করতে? একটু বসি। আমার মা বলতেন বাংলাদেশের সবচেয়ে প্রিয় সময় হচ্ছে বর্ষা। বর্ষায় বিলের পানি থই থই করে, ঘন কালো মেঘ আকাশে ডাকতে থাকে। মা বলতেন গুম গুম করে ডাকে।
তারপর ঝুম বৃষ্টি। বৃষ্টিতে বিলের পানি নাকি তুলনা হয় না। বর্ষা মানে তো বাদল। আমাকে সবাই যে নামে ডাকে সেটা হচ্ছে উইলিয়ামস। আমার মা আমাকে বাদল বলে ডাকতেন। কে আপনি? আপনি কে? এই গল্প শুরু করলে আর শেষ হয় না। শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো। আপনি বসেন। আমি না না না, সেটা ঠিক হইবে না। আমি বাইরে যাই বসি। কেন ঠিক হবে না? বসেন না, বসেন বসেন। বলো। আচ্ছা ইমরান সাহেব, সকালবেলা এক যাবো রে, আমি ওই একটা কাতল মাছ দিয়ে দিতে বলছিলাম। আমার মেয়ে স্পেশাল রান্না করবে আর কি, ইউলিয়াম সাহেবের জন্য। আমি একটু চিন্তায় পড়ে গেছি, মানে ইউলিয়াম সাহেব কি আবার এই মুড়ি ঘন্ট খায় কি না? নিশ্চয়ই, কেন খাবে না? মুড়ি ঘন্ট কি? মুড়ি ঘন্ট সর্ট অফ মানে মুগ ডাল উইথ হেড অফ কাতল ফিস্ট মিক্সড। আচ্ছা, মানে আপনি বাংলায় বলেন, আপনারও বলতে কষ্ট হচ্ছে আর আমি কিছুই বুঝতে পারছি না। মানে হচ্ছে মানে মুগ ডাল দিয়া আপনার একটা কাতল মাছের মাথারে ভাঙ্গা চুইরে একদম লাবড়ার মতো আর কি, এটা কি কয় যে হালিম আছে না, হালিম মানে এটার মতো আর কি, আরো অনেক কিছু দিয়া টিয়া, এটা এক ধরনের একটা খাবার আর কি, টেস্ট, খুব টেস্ট। এই রান্নাটা হলো আমার আমার কন্যা হামিদার স্পেশাল রান্না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তো এত কিছু তো কোনো দরকার ছিল না। না বললে হবে না, না বললে হবে না, আমার মেয়ের স্পেশাল রান্না, সে নিজে রান্না করেছে আপনাদের খাওয়াবে বলে। মনে করেন যে এই এলাকায় আমার একটা সম্মান আছে, এমন কোনো গণ্যমান্য ব্যক্তি নাই যে আমার বাড়িতে নিমন্ত্রণ খায় নাই। থানার বড় কর্তা এখানে এসে প্রথমে দেখা করে দেয় আমার সাথে, ওটা বুঝতে পারছেন? আরেকটা বিষয় হলো আমার বড় ছেলেটা ব্যবসা করে, বিয়ের পর এই ব্যবসা নামাই দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় ব্যবসাদার হয়ে গেছে। আর ছোটটা মানে চোখের সামনে পাওয়াই যায় না, দুষ্টু গরু বলতে পারে। মানে এমন কোনো কাম নাই সে করে না বাপের ক্ষমতা দিয়ে, ব্যাপারটা বুঝছেন না? তবে একটা দুইটা পোলা যদি এরকম না হয় তাহলে কেমন হয়, সেই জন্য আমি তাকে কিছু বলি না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, একটা কেন, আপনি 10টা বলেন। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 18-19। হঠাৎ এই কথা জানতে চাইলেন? এই অঞ্চলে কি যুদ্ধ হয়েছিল? প্রত্যন্ত গ্রাম, এই এলাকায় মুক্তিযুদ্ধ কোনো ছোঁয়াই লাগে নাই। আর তাছাড়া আমাদের শান্তি কমিটির লোকেরা এই এলাকাটা আগলে রাখছে। তবে এপ্রিলের মাঝামাঝিতে মাস্টার বাড়ি বড় ছেলেটা যুদ্ধে জড়ায় পড়ে। তার 10 দিন পরে দেখা গেল যে মাস্টার বাড়ির অস্তিত্বই নাই। 8-10টা হিন্দু পরিবার সেটাও পালাইছে। একটা শিব মন্দির ছিল, সেটা আমাদের শান্তি কমিটি ভেঙে দিছে। আর আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি এর আগেও নাই পিছেও নাই। আমি ছিলাম চাষার ছেলে, হয়েছি বড় ব্যবসায়ী। এলাকায় আমার গণ্যমান্য করে, বিভিন্ন লোকজন আমার খাতির করে, এমনকি কোনো কোনো জায়গায় আমার বিচারও করতে হয়। আমার বড় ছেলেটা বিয়ে দিয়ে দিছি। এখন বাকি আছে আমার কন্যা হামিদা। হামিদারে যদি এরকম একটা ছেলের কাছে বিয়ে দিতে পারতাম তাহলে বড়ই শান্তি পেতাম।
কে? হ্যাঁ, দরজা খোলা আছে, আসেন। স্যার ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। মানে অজপাড়াগায় থেকে তো আর মানে অজপাড়াগায় থেকে তো আর দেশ বিদেশের গল্পটা শোনা হয় না। জি স্যার। মানে তবে স্যার আমাদের এখানে বিদেশি অনেক মেহমান আসে। গত বছরও মানে গত বছরও ইতালি থেকে একজন এসেছিলেন, ম্যাম সাহেব। বয়স 30-এর বেশি হবে না স্যার। মানে একবার ভাবুন যে এই গ্রামের মধ্যে ইতালিয়ান একজন সুন্দরী ম্যাম সাহেব, রীতিমতো হইচই পড়ে গেল আর কি। স্যার আপনি কি ব্যাপারী সাহেবের উদ্দেশ্যটা ধরতে পেরেছেন? মানে গ্রামে নতুন কোনো যুবক শ্রেণীর লোক আসলে উনি ওনার মেয়েকে ওই লোকের সাথে বিয়ে দেবেন বলে ঠিক করে ফেলেন। উনি ঠিক করেছেন মানে গ্রামের কোনো ছেলের সাথে ওনার মেয়ে বিয়ে দেবেন না। এই লোকটা কেমন? না না, অনেক ভালো, অনেক ভালো মানুষ। ওই তো আপনার সাথে আলাপ পরিচয় হলোই আর কি, যে উনি ব্যবসায়ী আড়তদার। ভিলেজ পলিটিক্স খুব খারাপ জিনিস স্যার। মানে ওনাদের সম্মানের যেমন কোনো অভাব নাই, আবার শত্রুরও স্যার কোনো অভাব নাই। স্যার বোধহয় ঘুম পাচ্ছে। তবে স্যার একটা জিনিস কি জানেন স্যার, মানে এই গ্রামের একটা সুবিধা এবং অসুবিধা হচ্ছে, মানে আপনি যখন গ্রামে আসবেন মানে আপনার ঘুম এবং খিদা দুইটা অটোমেটিকলি আপনার সঙ্গে মিশে যাবে। বকপট্টির জঙ্গলের ধারে একটা মেয়ে থাকে, খুব সুন্দর, ওর নাম চিত্রা। চেনেন ওকে? হ্যাঁ, কেন চিনব না স্যার, কেন চিনে থাকে স্যার? মেয়েটি কিন্তু খুব বেশি একটা ভালো না, আপনি কিন্তু আবার ওদিকে যাবেন না স্যার। হ্যাঁ আমি জানি, মানে শুনেছি। জি স্যার, বলেন স্যার। সিপাহী হামিদুর রহমান, মুস্তফা কামাল, জাহাঙ্গীর, সালাম, বরকত। কিন্তু মানে ওনারা তো স্যার। এরা বাস্তবে ডালিম কুমার, এরা রূপকথার ডালিম কুমার না, এরাই সত্যি ডালিম কুমার। বলেন, আপনি কি জানতে চান সেটা বলেন। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1971 সাল মানে মুক্তিযুদ্ধের সময় আপনি রাজাকার ছিলেন কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, বকপট্টির জঙ্গলের ধারে যে মেয়েটি থাকে যার নাম চিত্রা, যাকে একঘরে করা হয়েছে, আপনি তার শ্লীলতাহানি করেছিলেন কিনা? সত্যি।
তারাও থাকে নাই। ইউরোপে থাকেন, সুন্দর জীবন, রঙিন ভবিষ্যৎ। ওখানে গিয়া রঙিন জীবনযাপন করে। এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়েন না। এইখানকার অলিগলি তো চিনেন না, কখন কোন জায়গায় উষ্টা গায়ে বোঝা দেবেন। এই সুন্দর জীবনটা পড়ে থাকবো, কথাটা মন রেখেন। না ঠিক আছে, আমি আসলে আমার তো জানার কথা না, লোকজনের কাছ থেকেই শুনেছি, মানে কৌতূহল হলো তাই এই আর কি। অত কৌতূহল ভালো না। ভদ্র ছেলে, দেশে বেড়াইতে আসছেন, ভালোই ভালোই চলে যান। স্যারের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে যে। হ্যাঁ ঘুমালাম তো দেরি করে, ওই আপনার স্যার আসলো, তার সঙ্গে গল্প করলাম। গ্রামে তো একটা অঘটন ঘটে গেছে স্যার। কি? মাইরে ফেলাইছে, আকবরে মাইরে ফেলাইছে। ওই যে সেদিন নিমন্ত্রণ খাইতে গেলেন না, মনে নাই? কি মানে মারামারি করেছিল নাকি? আরে না, এটার মারামারি কয় না, খুন। খুন? কে করলো? আরে হ্যাঁ গো, শত্রুর কি অভাব আছে? পুলিশ আইছে কিনারা করতে, কদ্দূর যাইতে পারবো কে জানে। আর ওই গ্রামের মানুষে তারা অত্যাচার করে বেড়ায়, এইগুলো এরকমই মরবো, বুঝছেন স্যার? স্যার ওই যে আপনি সেদিন বকপট্টি জঙ্গলে যে মেয়েটার সাথে পরিচয় হইলো, মনে নাই? ওই মেয়েটার এই হাল করলো কি জানেন? ওই আকবর। আরে খোদা, মেয়েটা স্কুল ছাইরা কেবল কলেজে পা দিছে। বাপটা করি অনেক কষ্ট করে লেখাপড়া শিখাবে ভাবছিল, হইল না। একদিন কলেজে যাওয়ার পথে আকবর তারে কুপ্রস্তাব দিল। কুপ্রস্তাবে সে রাজি হইল না। পরে আকবর দলবল হয়ে তারে সর্বনাশ করল। তো এর কোনো বিচার হয় না? বিচার? গ্রামে সালিশ বসাইছিল, 4 জন রে মাত্র 40,000 টাকা জরিমানা করছে। আর সবাই মিল্লা সাব্যস্ত করলো যে মাইয়াটাই দোষী ছিল। মাইয়াডা আর বাপটারে সবাই মিলে এক ঘরে করে রাখলো। আর ওই যে 40,000 টাকা 1 পয়সাও পায় নাই। এই দেখো, আপনার সাথে আমি বক বক করতেছি, আপনি আপনি স্যার হাত মুখ ধোন, আমি ওই রতনের মায়ের চায়ের কথা বলে আসি। আচ্ছা কাসেম সাহেব। জি স্যার। আজকে সব কিছু কিরকম অন্যরকম লাগছে না? বুঝলাম না স্যার। না মানে গাছপালা, বাড়িঘর, এই গ্রাম সব অন্যরকম লাগছে, এমনকি আপনিও।
হ্যাঁ, মনে হচ্ছে গ্রামটার নিঃশ্বাস বন্ধ হয়েছিল, বহু বছর পরে নিঃশ্বাস ছিল। বিচার হয়েছে রে মা, আমি খুব খুশি হয়েছি। বাবজান তুমি, তোমার না দুদিন পর আসার কথা। নুরু ঢাকায় গিয়া খবর কইলো ব্যাপারী খুন হয়েছে, তাই আর থাকতে পারলাম না, বাড়ি চলে আইলাম। হ, খবরটা আমিও পাইছি। খুনটা করলো কে? যেই কইরা থাকুক, আমি খুশি হয়েছি। আমি রোজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি ওকে বিচার করে। ওরা আমাকে ভিটা ছাড়া করছে, এক গইরা করছে, ওরা আমাকে উপরে অন্যায় করছে, অত্যাচার করছে। ওকে এমনই মরণ হয়, আল্লাহ ওকে বিচার করছে। আকবর তার নতুন বাড়িতে থাকে, সেও একা। আপনি? জি, আমি আমি আসলে আপনার সঙ্গে একটু গল্প করতে আসলাম। আমার সাথে? জি। এত রাতে? হ্যাঁ, কেন আমাকে কি জিনগুপ মনে হচ্ছে? আরে না না, কি বলেন? বসো 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 বসো। খাওয়া দাওয়া হয়েছে আপনার? হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম। আমি যে কথাগুলো আপনাকে বলবো সেটা আসলে তো একা কি বলতে হবে। শুনলাম যে আপনার বাসায় আজকে কেউ নেই, সেজন্যই চলে আসলাম। খুব ভালো করছেন, খুব ভালো করছেন। তাহলে গল্পটা শুরু করি। না ঠিক আছে, বলেন, কিন্তু এই গল্প আমারে শোনাইতেছেন কেন? গল্পটা শেষ হলে আপনি বুঝতে পারবেন। আমার নাম সবাই জানে উইলিয়ামস। আমার নাম আসলে বাবু, আমার মা রেখেছিল। আমার মায়ের গর্ভে যখন আমার বোন
আমার ভ্রূণ যখন আমার মায়ের গর্ভে বড় হচ্ছিল তখন আমার মা পাকিস্তানে আর্মি ক্যাম্পে ছিল। আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি খুলে বলি, মুক্তিযুদ্ধ 1971 সাল। এপ্রিল মাসের মাঝামাঝি মাস্টার বাড়ির বড় ছেলেটা যুদ্ধে চলে যায়। এপ্রিল মাসের 28 তারিখ শান্তি বাহিনীর লোকজন মাস্টার বাড়িতে হানা দেয়, মাস্টার বাড়ির মেয়েটাকে তুলে নেয়। আমার মা আমার মাকে প্রথমে রাজা কাকা দর্শন করে, তারপর তাকে শহরে নিয়ে যায়। পাকিস্তানে আর্মি ক্যাম্পে দিল। কিন্তু আপনি এই গল্প আমার শুনাইতেছেন কেন? কারণ আমি আপনাকে খুন করব, কারণ আপনার নাম আকবর, কারণ আপনি কে আমি জেনেছি। আপনি তখনও রাজাকার, এখনো রাজাকার। চিত্রার ঘটনাটা আমি জানি। আমি এখন ফোন করবো। চিত্রা, আমি পিতৃ পরিচয়হীন। আমি একজন যুদ্ধ শিশু। আমার মায়ের গ্রাম, মায়ের স্কুল, বক্করটির জঙ্গল, এসবের গল্প আমি বহুবার আমার মায়ের কাছে শুনেছি। আর আমি এই গ্রামে এসেছিলাম এই সব কিছু দেখার জন্য। কিন্তু আমি জানতাম না আমার জন্য এখানে একটা বড় যুদ্ধ অপেক্ষা করছিল। আমি আমার যুদ্ধটা শেষ করলাম। ওয়ার অফ এ ওয়ার চাইল্ড। আমার মনে পড়ে না যে আমি কোনোদিন কাউকে একটা চড়ও মেরেছি। অদ্ভুত বিষয়, লোকটাকে ফোন করতে আমার একটু হাত কাঁপে। আমার 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 কোনো অনুশোচনা হচ্ছে না। আচ্ছা, আমি তো চলে যাবো বিরতে।
তুই যাবি আমার সঙ্গে? আমি একটা সাধারণ মেয়ে বাদল ভাই, আমি কোথাও যেতে পারবো না। Mm-hmm.